হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রাইম টিভির পক্ষে সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু। কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমি নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কিছু কথা বলবো। নির্বাচন কমিশনের সকলে পদত্যাগ করায় যে নির্বাচন কমিশন শূন্য হয়ে যায়, তখন গত 29শে অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান সাহেবের নেতৃত্বে 6 সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। অতঃপর তারা সার্চ করে গত 29 নভেম্বর মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের 118(1) অনুযায়ী সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন পুনর্গঠন করেন, মানে নতুন গঠন করেন নির্বাচন কমিশন। আর যারা তার সাথে সদস্য আছেন: সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিনা আহমেদ, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তো ওনাদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন হয়। তো এই সাবেক সচিব যিনি আছেন নাসির সাহেব, তিনি 79 সালে সম্ভবত চাকরিতে যোগদান করেন এবং উনি বিএনপির আমল এবং গত সর্বশেষ তত্ত্বাবধায়ক আমলে উনি জ্বালানি সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন সচিব হিসেবে। আর ইভেন বিএনপি যখন দুজন নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করেছিল, তার মধ্যে এই নাসির সাহেব একজন, ওনার নাম ছিল। তো যাই হোক, এখন গঠিত হয়েছে। আমি চেয়েছিলাম যে এমন একটা নির্বাচন কমিশন, যে কমিশন আসলে সব দল বসে সিদ্ধান্ত নেবে। তারপরেও ভালোই হয়েছে, খারাপ হয়নি। এই লোকও ভালো আছে, আমার যা ধারণা, যে মোটামুটি তার কোনো বদনাম নাই। তো ওনাদের দায়িত্ব কিন্তু সংবিধানের 119 অনুযায়ী 4টি মূল দায়িত্ব তাদের উপরে বর্তায়। এক হলো সংসদ নির্বাচন, 2 নম্বর হলো রাষ্ট্রপতি নির্বাচন, এবং 3 নম্বর হলো সংরক্ষিত নারী আসন নির্বাচন, 4 নম্বরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেসব নির্বাচন আছে, এই যে ইউপিতে অথবা ওয়ার্ডে কাউন্সিলর, এগুলো আর কি, মেয়র টেয়র এগুলার। যাই হোক, তো এই যে নির্বাচন কমিশনের যে দায়িত্ব, সেই 4টি কাজ। এখন নির্বাচন কমিশনের একটি ব্যাপার আছে, আপনি সংবিধান অনুযায়ী কিন্তু এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন। সংবিধান অনুযায়ী, এবং রাষ্ট্রপতিও শপথ করিয়েছেন রাষ্ট্রপতি, অর্থাৎ সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশন গঠন হলো। সংবিধান 118(1) ক্লজ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হলো। তাহলে সংবিধানের ভিতরে আছে। এখন সংবিধানের ভিতরে থাকলে সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে কিন্তু নির্বাচন করতে হয়। এখন সেই 90 দিন কিন্তু পার হয়ে গেছে এই চলতি মাসের, অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখে। তবে আরেকটি ক্লজ আছে, 123(4) অনুচ্ছেদে আছে যে যদি দৈব কোনো সমস্যা থাকে অথবা আদার্স কোনো রাষ্ট্রীয় কোনো সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে আরও 90 দিনের জন্য সময় বাড়াতে পারে, এবং সেই অনুযায়ী আপনার ফেব্রুয়ারির 2 তারিখে কিন্তু নির্বাচন হতে হবে। কিন্তু বর্তমান সরকারের যা অবস্থা, এবং সব এলোমেলো অবস্থায় আছে, সব কিছু আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছুতে এলোমেলো অবস্থা। এই অবস্থায় 2 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা আমার মনে হয় সম্ভব না, 25 সালের 2 ফেব্রুয়ারির মধ্যে। তো তখন কি করবেন? হ্যাঁ, নিশ্চয়ই আদালতের, উচ্চ আদালতের রেফারেন্স চাইবেন। এবং আমার মনে হয় যে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের যে 2007 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল 6-7-এর বা 7-8, 6, হ্যাঁ 7-8-এর,
যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের অনুযায়ী আদালতের রেফারেন্স নিয়ে ওই অনুযায়ী কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা আদালত দিবে, আদালতে যা কিছু বলে সেটা সংবিধান অনেক বাছাই করে চিন্তা করেই বলে, তো সেই অনুযায়ী হয়ে যাবে। তা আমি সেটা বলিনি। আমি চাচ্ছিলাম যে আমি কিন্তু অনেক আগে থেকে এটা নিয়ে লেখালেখি করতেছিলাম, যখন বিএনপি গত 15 বছর বিএনপি আন্দোলন করতেছিল যে সুষ্ঠু নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার। তো তত্ত্বাবধায়ক সরকারের যে মজাটা, এটা কিন্তু অলরেডি 2007-08 মানুষ পেয়ে গেছে, যার কারণে কিন্তু তত্ত্বাবধায়ক মানুষের মানে বা রাজনৈতিক দলগুলার অথবা মানুষের একটা মানে বিরূপ ইতে পড়ে গেছে তত্ত্বাবধায়ক সিস্টেমটা। তো এটা পড়লে এখন যে অন্তর্বর্তী সরকার সেটাও কিন্তু ইতে নাই। তাহলে আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের আমি আমি বারবার বলছিলাম যে এগুলা না করে যদি বিএনপি একটা প্রস্তাব দিত এবং সরকারের উচ্চ মহলে সবাই বসে একটা সিদ্ধান্ত নিত, সেটা হলো যে সব দল বসে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনটা পুনর্গঠন করবে, করে এই জাতীয় নির্বাচনের ঠিক 3 মাস আগে এই নির্বাচন কমিশনের হাতে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এলজিআরডি, এই যে 4টি মন্ত্রণালয় যদি নির্বাচন কমিশনের হাতে থাকে এই 3 মাস, আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন মানে হবেই। এবার আপনার যদি প্রধানমন্ত্রী সরকারি দলে থাকুক আর যে দলেরই থাকুক, অথবা যাই সরকার থাকুক বা সেনাবাহিনী থাকুক, যেই থাকুক, যদি আপনি নির্বাচন কমিশনের হাতে দিয়ে রাখেন, কারণ নির্বাচন করার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনারের। তবে বর্তমান সরকার তো শুরু থেকেই অর্ধেক সংবিধান মানছেন, অর্ধেক মানছেন না। যেমন আপনারা বর্তমান যে অন্তর্বর্তী সরকার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে শপথ নিলেন, সংবিধান রক্ষার শপথ নিলেন, আবার ঠিক সংবিধান ভঙ্গ করে উনি বললেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি না। আবার আরেক গ্রুপ সংবিধান অনুযায়ী শপথ নিলেন, শপথ নিয়ে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করলেন, যেগুলো সংবিধান পরিবর্তন বা স্থগিত কোনো কিছু না করে এইটা সরানো মানে সংবিধান লঙ্ঘন করা। তো এখন নির্বাচন কমিশন এরকম হতে পারে একই ধরনের। তবে আমি যেটা বলেছিলাম সেটা হলো যে আপনি সরকার যদি এখন বিএনপিরও থাকে, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, স্বরাষ্ট্র হলো পুলিশ আনসার বা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর যে ডিপার্টমেন্ট, সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো সেই মন্ত্রণালয় যদি নির্বাচন কমিশনের হাতে থাকে যে 3 মাস, তারপর জনপ্রশাসন মন্ত্রণালয়, যারা যে সরকারি কর্মকর্তা কর্মচারী চেঞ্জ করার যে দায়িত্বটা জনপ্রশাসনের, তা সেই মন্ত্রণালয় যদি থাকে, তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য এই জিনিসগুলো ওনারা নিজেরাই করতে পারবেন, সরকারের সাথে আর পরামর্শ দিতে হবে না, নিজেরাই করতে পারতেন। আর অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ প্রাপ্য যে পরিমাণ মতো যে অর্থটা প্রয়োজন নির্বাচনে, সেই অর্থটা ব্যয় করতে পারতেন তারা, হিসাব ঠিক রাখি। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই 4টা মন্ত্রণালয় আমার মনে হয় নির্বাচনের আগে যদি নির্বাচন কমিশনের হাতে চলে যায়, তাহলে নির্বাচন নিরপেক্ষ হতে বাধ্য। তো এই জিনিসগুলো হলে আপনি সংবিধানের ভিতরে রেখে আপনি এই নির্বাচন সুষ্ঠু করা যায়। তবে এগুলা তো আসলে এগুলা নির্বাচিত সরকারকেই করতে হবে, কারণ এই সরকার তো আসলে একটা কথা কি, যে রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙেছেন 6ই আগস্ট, উনি কিন্তু শুরুতেই মানে সংবিধান সেদিনই লঙ্ঘন হয়েছে, এবং 5 তারিখেও লঙ্ঘন হয়েছে, কারণ আপনার যত কিছুই বলেন তিনি তো নির্বাচিতই। এখন নির্বাচনটা বিতর্ক হতে পারে, পরবর্তী নির্বাচিত সরকার এসে যদি তাদের সেই নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করে, সেটা হলো পরের কথা। কিন্তু যখন উনি এখান থেকে চলে যায়, তখন কিন্তু এই ইয়ের কিন্তু লঙ্ঘন হয়ে যায় সংবিধান, অন্তর্বর্তী সরকারটা। এবং 6 তারিখে আরেকটি লঙ্ঘন করলেন, সেটা হলো যে সংসদ ভেঙে দিলেন। সংবিধান কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভাঙবেন, এখানে তো প্রধানমন্ত্রী পরামর্শ দিতে পারে নাই, রাষ্ট্রপতি নিজেই ভেঙেছেন। তো এগুলা পরবর্তীতে সমস্যা হয় না, কারণ বাংলাদেশে সমস্যা হয় নাই। ইতিপূর্বে জিয়াউর রহমান সাহেব যখন সামরিক শাসন দিয়ে ক্ষমতায় আসেন,
এবং 15ই আগস্ট থেকে পরবর্তী যে ধাপগুলা উনি পরবর্তী সংসদ থেকে এটা পাশ করে নিয়েছেন, এটাকে বৈধ করে নিয়েছিলেন। এবং পরবর্তীতে আসেন যখন এরশাদ সাহেব আবার ক্ষমতায় আসেন 82 সালে, ঠিক ওইভাবে পরবর্তী সময় যখন জাতীয় পার্টি উনি সরকারের দল তৈরি করেন, একই রকম বিএনপি যেভাবে তৈরি হয় এইভাবে জাতীয় পার্টিও তৈরি হয়, এবং ওই জাতীয় পার্টি আবার সরকার সংসদে ওইটার বৈধ করে নেয়, যে ওই যতগুলা কাজ করেছিল সব বৈধ। তো এইভাবে পরবর্তীতে আমাদের যে 2009 যে সরকার, 8-এর নির্বাচনে যে সরকার জয়ী হয় এবং যারা ক্ষমতায় বসে, 2000 এই আপনার 7-এর যে 7-8-এর যে তত্ত্বাবধায়ক সরকারটাকে বৈধ করে নিয়েছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম তো ছিল 3 মাস অনূর্ধ্ব 6 মাস, কিন্তু এটা ছিল কমপক্ষে 2 বছরের অধিক সময়। তো স্বাভাবিক কারণে এটা বৈধ করতে হয়েছে সংসদে। এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের যেই সিস্টেমটা, এটাও সম্ভবত সরকারে বৈধ করতে হবে, কোন বৈধ ছাড়া এটা তো হবে না। তো এই হলো আপনার ব্যাপারগুলো। তবে এই আশার বিষয় হলো যে যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়েছে, এখন খুব দ্রুতই ইনশাল্লাহ নির্বাচন হবে। তবে সেই নির্বাচনটা যেন 25 সালটা পার না হয়, কারণ ইতিমধ্যে যে আইন শৃঙ্খলার অবনতি, তারপর আপনার এই দাবি সেই দাবি নিয়ে রাস্তায় মানুষ নেমে আসছে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে রাস্তায় মানুষ নেমে আসছে, পিটিয়ে মানুষকে মারা হচ্ছে। এইসব এইসব ঠেকাতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর যে মর্যাদা ছিল বাংলাদেশে, সেই মর্যাদা কিন্তু দ্রুত কমে আসছে। কারণ একটা রিক্সাওয়ালাকে লাঠিচার্জ করতে হচ্ছে সেনাবাহিনীর। এই যে আজকে সম্ভবত একজন রিক্সাওয়ালা মারা গেছেন, আমি যেগুলো দেখলাম এখন, আমি তো একজন রিক্সাওয়ালা মারা গেছেন সেনাবাহিনীর লাঠিটা। এই যে সেনাবাহিনী কিন্তু মর্যাদা কমে যাচ্ছে। এই সেনাবাহিনী দীর্ঘ সময়, কারণ 3 মাস কিন্তু আছে বাইরে, ক্যান্টনমেন্টের বাইরে। তো বাংলাদেশের সেনাবাহিনীর একটা মর্যাদা ছিল, সবাই একটা ভয় পেত, কিন্তু সেই মর্যাদা কিন্তু কমে গেছে, অর্থাৎ কমে যাচ্ছে, আরও কমে যাচ্ছে। তো দ্রুত নির্বাচন দেওয়া উচিত। নির্বাচন দিয়ে আপনি নির্বাচিত সরকার, সেই নির্বাচনে যদি এখন খুব ধরেই নেওয়া যায় যে বিএনপি আসবে ক্ষমতায়, কারণ অলরেডি আওয়ামী লীগ, হ্যাঁ আমি একটা জিনিস বলি যে সমস্ত জরিপে আপনি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ এগিয়ে আছে, কিন্তু তাদের তো সে নেতা নাই। কারণ যারা আওয়ামী লীগের যারা প্রথম সারির যে লিডার, হাতে গোনা কয়েকজন বাদে আর সব তো চোর বাটপার, এটা তো 100% শিওর। চুরি তো হয়েছে, অর্থ পাচার হয়েছে বিদেশে, যথেষ্ট পরিমাণ অর্থ চলে গেছে বিদেশে, তারপর লুটপাট, দখল বাণিজ্য, এগুলো কিন্তু হয়েছে, এগুলো অনস্বীকার্য। তো এই এই লোকগুলাকে ফাইন্ড আউট করে, আর শেখ হাসিনার দোষ কি জানেন? শেখ হাসিনাকে যখন আমরা সাংবাদিকেরা যখন ধরিয়ে দিয়েছিলাম যে এই লোকগুলা এই কাজগুলা করছে, তিনি ওইগুলাকে বাধা দেন নাই। আর ওই বাধা না দেওয়ার কারণে ওই তার দলের লোকই ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেছে। তবে শেখ হাসিনা যে যে কাজগুলো করেছে, উন্নয়নের রাষ্ট্রের উন্নয়ন, বাংলাদেশের 53 বছর বয়সে আর কেউ করে নাই। হ্যাঁ, আপনার অনেক উন্নয়ন কাজ করেছে, এবং আপনার রিজার্ভও বাড়িয়েছে। আপনি বলবেন যে এখন তো রিজার্ভ নাই, আপনি বড় বড় কাজ যখন হাত দেয় তখন কিন্তু রিজার্ভ শর্ট পড়ে, এটা তো সবাই জানে। তো যাই হোক, তারপরে উনি কিন্তু চালাচ্ছিলেন। তবে তার দলের যে চোর বাটপারগুলো আছে, বদমাশ যারা আছে, এদের বিচার করা হোক, বিচার করে দলটাকে ইলেকশন করতে দেওয়া হোক, দলটা ইলেকশন করুক। এবং আমার মনে হয় যে যদি রাষ্ট্রের ভিতরে আনা সম্ভব হয় শেখ হাসিনাকে, তাহলে ভিতরে এনে তাকে দল গোছানোর দায়িত্ব, আর যদি সম্ভব না হয়, তিনি বাইরে থেকে, যেমন তারেক জিয়া সাহেব করতেছেন, দলকে কন্ট্রোল করতেছেন, তিনি বাইরে থেকে কন্ট্রোল করে নির্বাচনে অংশগ্রহণ করে দেখ। তবে শেখ হাসিনার কাছে আমার একটা দাবি থাকবে, আমি আওয়ামী লীগের একজন সাপোর্টার হিসাবে, সমর্থক হিসাবে শেখ হাসিনার কাছে আমার একটা দাবি থাকবে যে আপনি সেই চোর বাটপার অর্থলোভী বদমাস এদেরকে আর নমিনেশন দিবেন না। এখন যারা অনলাইনে সক্রিয় আছে, রাস্তায় যারা মার খাচ্ছে, এখন যারা আওয়ামী লীগকে এই মুহূর্তে টিকিয়ে রেখেছে, এইরকম ত্যাগী নেতাদের থেকে নিবেন। কারণ আপনারা জনগণ বিচ্যুত হয়েছেন কিন্তু এই চোর বাটপারদের নিয়ে। অথচ জনগণের সাথে যদি আপনাদের সম্পৃক্ততা থাকতো, আজকে আপনাদের এই পরিস্থিতি হতো না, আজকে এই অবস্থানে তৈরি হতো না। জনগণ রাস্তায় নেমে এসেছে ওইসব কারণে। কারণ আমাদের
মনে করেন আমি এর নাম বললাম না, এগুলো সবাই জানে কারা চোর, কারা বাটপার, কারা অর্থ পাচারকারী, সবাই জানে। এবং সামনে যদি শেখ হাসিনা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের মতো যারা জনম আওয়ামী লীগ অন্ধ তারাও ভোটদানে বিরত থাকবে। কারণ শোনা যাচ্ছে যে না ভোটের একটা অপশন চালু হচ্ছে। এখন আমরা দেখা যায় যে আমরা না ভোট দেবো, কিন্তু তাও আমরা ভোট থেকে বিরত থাকবো, কিন্তু আওয়ামী লীগে কাউকে ভোট দিব না, যদি সেই চোর বাটপারদের বদল না করা হয়। চোর বাটপার আমি আমি গত সংসদে 300 আসনের ভিতরে আপনি দেখবেন 200-র উপরে চোর। আর বাকি যারা আছে অনেকে ভালো মানুষ আছে। এখন আপনি এই যে দলটা গঠন করেন, যদি ভিতরে আপনি আব্দুল হামিদ সাহেব আছেন, তোফায়েল আহমেদ সাহেব আছেন, আইবি রহমান সাহেব আছেন, বা অনেক নাম করা লোক আছেন, এদের দিয়ে আপনি দলটা করতে পারেন। আপনি বাইরে থেকে নেতৃত্ব দেন, অথবা যে সজীব জয় চলে আসতে পারে, তিনি সরকারের সাথে বসে উনিও চলে আসুক, যদি ওনার বিরুদ্ধে কোনো মামলা না থাকে। আর মামলা থাকলে ওনাকে এই সুযোগটা দেওয়া উচিত, কারণ অ্যাকচুয়ালি উনি তো দেশের বাইরেই ছিল, আর কি মামলা হবে। তো যাই হোক, যদিও মামলা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে ওনারা বাইরে থেকে পরিচালনা করুক, কিন্তু ভিতরে এদের দিয়ে এই করে আপনারা করেন। কারণ ভালো লোক থাকলে মানুষ, আসলে আপনি জানেন যে সমস্ত জরিপে আওয়ামী লীগ এগিয়ে আছে। তা আওয়ামী লীগ যে এগিয়ে আছে, তা আওয়ামী লীগের এমপিকে ভোটে দাঁড়াবে কারা? দাঁড়ানোর মতো লোক নাই। তো যার কারণে ভদ্র লোক বেছে বেছে আপনারা করেন। এইবার যদি ক্ষমতা নাও আসেন, এবার তো বিএনপি আসবে, কোনো কথা নাই। আমি যা বাজারে যা মানে সিস্টেম দেখতেছি, বিএনপি আসবে ক্ষমতায়। আর আপনারা একটা বিরোধী দলে থাকতে পারেন, কিন্তু আপনারা যদি না আসেন, সে জামাত বিরোধী দলে চলে যাবে, এবং পরবর্তীতে সরকার গঠন করতেও পারে জামাত। কারণ আওয়ামী লীগ যদি না থাকে, ফিল্ডে জোর করে বিএনপিকে সরিয়ে জামাত নিয়ে নিতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে সরকারটা হলো আপনার এই যে ধর্ম ঘেঁষা, অর্থাৎ মৌলবাদ ঘেঁষা সরকার। এই অন্তর্বর্তী সরকারটা সম্পূর্ণ মৌলবাদ ঘেঁষা। তো স্বাভাবিক কারণে বিএনপিরে কিক আউট করতে পারে। যার কারণে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এসে আপনি এগুলো করুক। আর পরবর্তী যে নির্বাচিত সরকার, তার কাছে একটি অনুরোধ, এইসব তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সিস্টেম এগুলো বাদ দেন, বাদ দিয়ে আপনারা নির্বাচন কমিশনটাকে এমন একটি শক্তিশালী সিস্টেম করেন, এবং ওই যে 4টি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থ এবং স্থানীয় সরকার, এই 4টি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের হাতে থাকবে 3 মাস, তাহলে দেখবেন নির্বাচন সুস্থ হয়ে যাচ্ছে। আমার আসলে আর কিছু বলার নেই। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।